আজ অফিসে নতুন বস আসবে। সবাই তাকে অভিনন্দন জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ পুরাতন বস অনেক বৃদ্ধ হয়ে গেছে। এমনকি তার কাঁধে অনেক ঋণ থাকায় সে অফিসটি বিক্রি করে দিয়েছে। কিছুক্ষণ পরে একটি কালো রঙের প্রাইভেট কার এসে দাঁড়ায়। সেখান থেকে একজন ছেলে বের হয়ে আসে, যাকে দেখে একটা মেয়ে বলতে থাকে, দেখ মায়া, আমাদের নতুন বসটা কি হ্যান্ডসাম, দেখে তো মনে হচ্ছে বিয়ে করে নাই। তাই মনে হচ্ছে? আমি তো তার উপর ক্র্যাশ খেয়ে ফেলছি। ধুর, আমি তোকে বললাম দেখার জন্য যে আমার হিরো বানালে কেমন হয়, আর তুই কিনা নিজেরটাই চিন্তা করছিস। অন্যদিকে আরেকজন, আরে আমি নতুন বসের প্রেমে পড়ে গেছি। দেখ না চেহারাটা কি মায়াবী, যেভাবেই হোক না কেন আমার লাইফ পার্টনার বানাবোই। আরে চেহারা দেখেই প্রেমে পড়ে গেলি? যদি নতুন বস বিয়ে করে থাকে? ভালো কিছু না বলে এক মেয়েই ছ্যাঁকা খাওয়াইলি। ইত্যাদি ইত্যাদি। অথবা সকলে নতুন বসকে স্বাগত জানায়। পুরাতন বস সকলকে একত্রিত করে। আচ্ছা, আপনাদের সাথে নতুন বসের পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আরিয়ান আহমেদ শুভ, আপনাদের নতুন বস। আপনারা যেভাবে আমাদের সাথে আচরণ করতেন, ঠিক আপনাদের নতুন বসের সাথেও তেমনি করবেন। আপনাদের নতুন বস অনেক ভালো লোক, আর আপনাদের নতুন বস যেভাবে কাজ করতে বলবে আপনারা সেইভাবেই করবেন। ওকে? সকলে একত্রে ওকে স্যার অথবা শুভ বলতে শুরু করে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের বেশি কিছু বলবো না, আপনারা কে কেমন আমি তা জানি না। আপনাদের সকলের কাছে একটাই আশা, সকলেই মনোযোগ দিয়ে কাজ করবেন। আর কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ভয় পাবেন না। আশা করি আমার থেকে কোনো খারাপ আচরণ পাবেন না। আর একটা কথা, সকলেই কি এখানে উপস্থিত আছে নাকি কেউ অনুপস্থিত আছে? অথবা সকলে একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর একজন বলল, স্যার সকলেই আইছে, তবে একজন ছাড়া। কে সে? স্যার আদিলা আসেনি, যে কিনা পুরাতন বসের কাছের একজন। শুভর আদিলা নামটি শুনে এই বুকটা কেঁপে ওঠে, কারণ সে তার প্রিয় মানুষটাকে 6টি বছর ধরে পাগলের মতো খুঁজে চলেছে। আচ্ছা, আপনারা সকলেই যার যার কাজে যান, আর আদিলা আসলে আমার সাথে দেখা করতে বলবেন। এই বলে শুভ সেখান থেকে ক্যাবিনে চলে আসে। অথবা শুভ ক্যাবিনে এসে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। তখনই আদিলা, স্যার আসবো? আসেন। অথবা আদিলা অপরাধীর ন্যায় মাথা নিচু করে রুমে প্রবেশ করে। আপনি প্রথম দিনে লেট, জানেন না আমি? এই বলে মেয়েটির দিকে শুভ তাকাতেই চমকে ওঠে। আদিলা তুমি? শুভর কণ্ঠ শুনে আদিলা শুভ দিকে তাকিয়ে চমকে ওঠে। আদিলা কখনো ভাবতেই পারেনি যে শুভর সাথে কখনো দেখা হবে। এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে 6টি বছর ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমার কি একটিবারও আমার কথা মনে পড়েনি? এটাই কি তোমার ভালোবাসা ছিল? এই বলে শুভ তার চেয়ার থেকে উঠে আদিলার কাছে এসে তার হাত ধরে, আপনি আমার হাত ছাড়েন। আপনার সাহস কি করে হয় একজন অপরিচিত মেয়েকে টাচ করার? আপনি আমার বস দেখে প্রথম বারের জন্য কিছু বললাম না, নয়তো আপনার গালটা থাপ্পড় দিয়ে লাল করে দিতাম। তোমার যা খুশি করো, কিন্তু প্লিজ তুমি এভাবে কথা বলো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে একটিবার ভালোবাসার সুযোগ দাও। কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। কিসের কথা বলছেন আপনি? কিসের ক্ষমা আমি আপনাকে করব? আমি তো আপনাকে প্রথম দেখলাম। আমি বুঝতে পারছি হয়তো আপনি নেশা করেছেন, যার কারণে কি আজগুবি কথা বলছেন আমার সাথে। আমি চললাম, বাই। এ বলে আদিলা রুম থেকে বের হয়ে আসে। কি হলো কিছুই তো বুঝতে পারছেন না, তাই তো আমি বুঝিয়ে বলছি। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। শুভ আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে থাকে আর ভাবতে থাকে যে আমার 2 চোখের বিষ, যাকে দেখলে আমার গা জ্বলে, যাকে ছোট থেকে আমি ঘৃণা করে আসছি, তাকে কিনা আজকে আমাকে বিয়ে করতে হলো। জীবনটা আমার অদ্ভুত, যা আমি চাই না তাই ঘুরে ফিরে কপালে আসে। আমি কি করে এই বুড়ি মেয়েকে নিয়ে সংসার করব, যাকে আমি দেখতেই পারি না, যাকে কাজের মেয়ে ছাড়া আমি কিছুই মনে করি না। হঠাৎ পিছন থেকে আরমান চৌধুরী বলে ওঠে, এই শুভ, এখানে কি করছো? যাও, মেয়েটা ঘরে একা একা বসে আছে। শুভ তার বাবার কথা শুনে সেখান থেকে উঠে রুমের দিকে যেতে থাকে। এতক্ষণ আপনাদের সাথে অনেক বকবক করে ফেলেছি, পরিচয় যে দেইনি এটা আপনাদের খেয়াল আছে? এতক্ষণ যে ছেলেটি আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবলো সে হলো আরিয়ান আহমেদ শুভ, মানে এই গল্পের নায়ক। আর যে মেয়েটির কথা ভাবলো সে হলো তার সদ্য বিয়ে করা বউ আদিলা তাবাসসুম মিম, যে তার 2 বছরের বড় আর এই গল্পের নায়িকা। আপনাদের পরিচয় দিতে দিতে শুভ বাসর ঘরে চলে আসে। তখনই আদিলা শুভর পায়ের আওয়াজ পেয়ে সালাম করতে যায়। তখন শুভ তার পা টান দিয়ে, তুই আমার পা স্পর্শ করবি না, তোকে আমি ঘৃণা করি। তোকে দেখলেই আমার শরীর ঘিন ঘিন করে। সর তুই সামনে থেকে। আদিলা মাথা নিচু করে।
কেন তুমি আমার সাথে এমন করো? সে ছোটবেলায় যখন বাবা মাকে হারিয়ে তোমাদের বাড়িতে আসছি তখন থেকেই আমার সাথে খারাপ আচরণ করো কেন? কেন তুমি আমাকে দেখতে পারো না? জানি না তোমার মাঝে আমি কি দেখেছি। তোমার প্রত্যেকটা করা অপমান আর গালিগুলো আমার কাছে ভালোবাসা মনে হয়। আমি সেগুলো ভালোবাসা হিসেবেই নেই। আমি তোমাকে কতবার প্রপোজ করেছি তা হয়তো বলতে পারবো না, কিন্তু তুমি বারবার আমাকে গালিগালাজ করতে, তবু আমি তোমার পেছনে বেহায়ার মতো থাকতাম। আর আজও আছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন বুঝতে পারো না? তুমি কেন আমাকে ভালোবাসো না? কি নেই আমার মাঝে? আমি কি তোমার স্ত্রীর সুখ দিতে পারবো না? আমি কি সুন্দরী নই? কলেজের কত ছেলেরাই আমার জন্য পাগল ছিল। কলেজের কত ছেলেরাই আমার জন্য পাগল ছিল, আর আমি শুধু তোমার জন্য পাগল ছিলাম। কেন শুধু তুমি আমার সাথে এমন আচরণ করো? তুমি অন্য মেয়েদের সাথে তো কত সুন্দর করে কথা বলো। শুনতে চাস কেন আমি তোর সাথে এমন করি? শোন তাহলে, সেই ছোট্টবেলায় যখন তোর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর তুই সেদিনই তুই আমাদের বাড়িতে চলে আসিস, মানে তোকে আমার বাবা নিয়ে আসে, কারণ তুই বাবার বন্ধুর মেয়ে ছিলি। তুই কোথায় থাকবি সেটা চিন্তা করে তুই আমাদের বাড়িতে আসার পরেই আমার বাবা মা তোকে বেশি আদর করা শুরু করে, আমাকে অবহেলা করে। আমি দেখতাম সবসময় শুধু তোকেই বেশি আদর করত। তখন আমার মনে হতো তুই যেন তাদের আসল মেয়ে, আর আমাকে রাস্তা থেকে তুলে এনেছে। যদিও তোকে তুলে এনেছিল আমি তাদের কিছুই বলতে পারতাম না। আমাকে যদি 5,000 টাকা মার্কেট করে দিত, তোকে দিত 10,000। শুধু তোর কারণে আমার বাবা মা আমাকে আদর কম করছে। যখন স্কুলে ভর্তি হলাম, রেজাল্ট খারাপ করলে আমাকে বকা দিত। তোর রেজাল্ট ভালো দেখে তোর কারণে বাবা আমাকে বকা দিত। যখন বড় হয়ে কলেজে ভর্তি হলাম, তখন মেয়েদের সাথে কথা বললে বাসায় এসে বলে তুই আমাকে গালি শোনাতি। তোর কারণে আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারতাম না। যদি কোনো একটা মেয়ের সাথে রিলেশন করতাম, তুই তাকে ভুলভাল বুঝিয়ে রিলেশনে 12টা বাজিয়ে দিতি। আমার জীবনটাই তুই নরক বানিয়ে ফেলেছিস। আর আজ তুই কি করলি? আমি আমার জিএফের সাথে কথা বলতেছিলাম দেখে। এই আম্মু দেখো, তোমার ছেলে আমাকে এড়িয়ে চলে কার সাথে যেন ফোনে লুতুপুতি গল্প করছে। তুমি কিছু বলো, না হলে কিন্তু আমি কিছু করে বসবো। তুমি আজকে তার সাথে আমার বিয়ে দাও, যেন কারো সাথে লুতুপুতু গল্প করতে না পারে। এগুলো কি তোর দোষ না? তোর জন্য আজ আম্মু আমাকে মরার কথা বলে ব্ল্যাকমেইল করে তোরে আমার ঘাড়ে ঝোলাইছে। জানি না আব্বু আম্মু তোর মাঝে কি দেখেছে, যার জন্য তোকে সবসময় চোখে চোখে রাখে, আদর যত্ন করে। এগুলো কি আমার দোষ? আব্বু আম্মুর কোনো মেয়ে না থাকায় আমাকে তাদের মেয়ের মতো লালন পালন করেছে। আমাকে তারা ভালোবেসেছে। আর আমি যেদিন থেকে ভালোবাসা বুঝতে শিখেছি, সেদিন থেকেই তোমাকে ভালোবেসে আসছি। তাই তো কলেজের কোনো মেয়ের সাথে কথা বললে আমার একদমই সহ্য হতো না। বাসায় বলে দিতাম, বা তাকে কোনো বিষয়ে খারাপ কিছু বলতাম, যেন সে তোমার থেকে দূরে সরে যায়। আমি তোমাকে প্রপোজ করার আগে আব্বু আম্মুকে বলেছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। আব্বু আম্মু আমার কথায় রাজি হয়ে যায়। তাই তো আমি এইসব কিছু করেছি, বারবার তোমাকে প্রপোজ করেছি। এগুলো কি আমার দোষ বলো? আমি তো তোমাকে কাছে পাওয়ার জন্যই এমন করেছি। হ্যাঁ, এগুলো তোর দোষ। তোর কারণে আমার জীবনে কোনো স্বাধীনতা নেই। তোর কারণে আমি কোনো মেয়ের সাথে রোম্যান্স করতে পারি না, কাউকেই ভালোবাসতে পারি না। রোম্যান্স করতে হলে তুমি আমার সাথে করবে। আমি সব সময় তোমার ডাকে সাড়া দেব। ভালোবাসলে আমাকে ভালোবাসবে, অন্য মেয়েকে কেন? আর তুমি কি একটি বারো আব্বু আম্মুকে বলছো তারা আমাকে কেন আদর বেশি করে? বলো নাই। আচ্ছা, আমি আজ বলবো না, যেন তারা এখন থেকে তোমাকে বেশি আদর করে। তবু প্লিজ এই সাজা তুমি আমাকে দিও না। চুপ কর বুড়িমা, তোর কথা আমার শুনতে ইচ্ছা করে না। আমাকে তুমি বুড়ি কেন বলো? আমি কি তোমার অনেক বড়? মাত্র তো 2 বছরের বড়। বুড়িমা, যদি তুই আর একটা কথা বলিস তো তোকে আমি খুন করে ফেলবো। শুভ্র প্লিজ, আমি তোমার পা ধরে বলছি, তুমি অতীতের সব কিছু ভুলে যাও। চলো নতুন করে শুরু করি। আমাকে একটি বার ভালোবেসে দেখো। আমি কখনো তোমার গায়ে চুলের আঁচড়ও লাগতে দিব না। কষ্ট নামক জিনিসও তোমাকে কখনো সহ্য করতে হবে না। শুধু একটি বার ভালোবেসে দেখো আমায়। শুভ আদিলার কথা শুনে আদিলাকে চুলের মুষ্টি ধরে দাঁড় করায়। তোকে আমি ভালোবাসবো? তুই ভাবলি কি করে? তোকে দেখলে আমার গা জ্বলে। তোকে আমি এই বাড়ির কাজের লোক ভাবি, এছাড়া অন্য কিছু না। দাঁড়া, তোকে আজ ভালোবাসা দিচ্ছি। এই বলে আদিলাকে শুভ জোরে ধাক্কা দেয়। শুভর দেওয়া ধাক্কার ঝুঁকি আদিলা সামলাতে না পেরে খাটের সাথে বাড়ি খেয়ে সেন্সলেস হয়ে যায়। অতঃপর শুভ যখন দেখতে পায় আদিলা কোনো কথা বলছে না, চুপ করে পড়ে আছে, তখন শুভ মনে মনে বলতে থাকে, যাক, কিছু সময়ের জন্য আপদটা তো বিদায় হলো।
আমি এই সময়ের মাঝে ঘুমিয়ে পড়ি। যেই ভাবা সেই কাজ। শুভ আদিলাকে ফ্লোরে ফেলে রেখে খাটে একাই শুয়ে ঘুমিয়ে যায়। এদিকে আদিলার জ্ঞান ফিরলে দেখতে পায় যে সে ফ্লোরে পড়ে আছে আর শুভ শুয়ে ঘুমিয়ে আছে। অতবার আদিলা কষ্ট করে উঠে শুভর পাশে বসে শুভর ঘুমন্ত মুখ দেখতে থাকে আর বলতে থাকে, দেখতে কত সুন্দর নিষ্পাপ একটা বাচ্চা, যেন কিছুই বোঝে না, কিন্তু বান্দরটা একটা সাইকো। কবে যে আমার ভালোবাসা বুঝবে আর কবে যে একটু বলবে, আদিলা আজ একটু কাছে আসো, তোমাকে মন ভরে আদর করব। তোমার এতদিনের করা কষ্ট আজ ভালোবাসা দিয়ে সব কিছু ভুলিয়ে দেব। তোমাকে অনেক অনেক ভালোবাসা দিব। আমি সেই দিনটার অপেক্ষায় করব। প্রিয়, তুমি যতই আমাকে অবহেলা করো, আমি তোমার শক্ত মনে আমার ভালোবাসার ফুল ফোটাবই। এই বলে আদিলা শুভর কপালে তার নরম ঠোঁটের ছোঁয়া দিয়ে শুভর বুকের মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন শুভ চোখ খুলে দেখতে পায় আদিলা তাকে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে ডাকতেছে। এই তোর কি একটু লজ্জা শরম নেই? বারবার আমার কাছে আসতে চাস? তোকে এত অপমান করা সত্ত্বেও আমার কাছে কেন আসিস তুই? আমি তোমাকে ভালোবাসি, তাই বারবার তুমি অপমান করা সত্ত্বেও তোমার কাছে আসি। এখন উঠে গোসল করে আসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আমি সকাল সকাল গোসল করব কোন দুঃখে? আমি কি কিছু করেছি নাকি? অনেক কিছু করেছো। বিশ্বাস না হলে তোমার বুকে দেখো, আমার লিপস্টিকের দাগ আছে। আমি চললাম, আমার লজ্জা লাগছে। এই বলে আদিলা রুম থেকে বের হয়ে যায়। অথবা শুভ তাকে দেখতে পায় সত্যি তার বুকে লিপস্টিকের দাগ। শুভ তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে যায়। শুভ শাওয়ার নিতে থাকে আর ভাবতে থাকে, সত্যি কি আমি রাতে তার সাথে কিছু করেছি? আমার তো কিছুই মনে নাই। আমি তো নেশাও করিনি, তাহলে কি আমি ঘুমিয়ে গেলে সে আমার সাথে? বুড়িমা এত খারাপ? আরও মনে মনে অনেক কিছু বলতে থাকে। অতবার গোসল শেষ করে বের হয়ে আসতেই দেখতে পায় আদিলা কফি নিয়ে রুমে আসছে। শুভ তাকে দেখা মাত্রই আদিলার গালে 2টা থাপ্পড় দেয়। সত্যি করে বল, তুই আমার সাথে রাতে কি করেছিস? যখন তোর কাপড় খোলার এত শখ, তো আমার এখানে কেন? যা না কোনো পতিতালয়ে, যেখানে তোর কষ্ট করে নিজের কাপড় নিজে খুলতে হবে না, অন্যরাই তোর কাপড় খুলবে। শুভর বলা কথাগুলো আদিলার কলিজায় গিয়ে লাগে। আদিলা ভাবতে পারে না শুভর মুখ থেকে এমনও কথা বের হতে পারে, তাকে পতিতাদের সাথে তুলনা করবে। অথবা আদিলা সেখান থেকে সরে গিয়ে সোফায় শুয়ে পড়ে কান্না করতে থাকে আর গুনগুনিয়ে বলতে থাকে, মা, তোমরা কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমাকে তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? তোমরা এতটা স্বার্থপর কেন মা? দেখো মা, দেখো মা, আজ যাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি সে আমাকে পতিতাদের সাথে তুলনা করছে। ও মা, তুমি কি আমাকে এগুলো শোনার জন্যই রেখে গেলে? ও মা, কেন তুমি আমাকে ছেড়ে গেলে? আমাকে নিয়ে গেলে না কেন? আমি যে আর এগুলো সহ্য করতে পারছি না। এসব বলে কান্না করতে থাকে। হঠাৎ শুভর মায়ের আওয়াজ তার কানে আসে। কই রে মা, কই গেলি? এখানে আয় একটু। আদিলা তাড়াতাড়ি চোখ মুছে শুভর মায়ের কাছে চলে যায়। কি রে মা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আদিলা তখন শুভর মাকে জড়িয়ে ধরে বলে, মা গো, তোমার ছেলে কি আমার ভালোবাসা বুঝবে না? আমি যে তাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। বলো মা, তাকে ভালোবাসা কি আমার অপরাধ? কেন মা সে আমার সাথে খারাপ ব্যবহার করে? আমি কি দেখতে খারাপ? আমি যে তার দেওয়া কষ্ট সহ্য করতে পারি না মা। ও মা, তোমার ছেলেকে বলো না আমাকে মেনে নিতে, আমাকে একটু ভালোবাসতে। আমি যে আর পারছি না তার করা অপমান সহ্য করতে। মা, তুই আর কয়টা দিন কষ্ট করে তার পেছনে লেগে থাক, দেখবি তোকে সে ভালোবাসতে শুরু করে দিয়েছে। তুই তো জানিস না মা, শুভ অনেক ভালো ছেলে। জানি না তোর সাথে কেন এমন করে খারাপ ব্যবহার করে। তুই মা আর কয়টা দিন ধৈর্য ধর, দেখবি মা ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। এখন একটা কাজ কর, আমার রুমে গিয়ে শুয়ে থাক। না মা, আমি তোমার সাথেই কাজ করব। অতঃপর তারা কাজ শেষ করে সকলেই একসাথে খেতে বসে। তখন শুভর বাবা, আজও কি অফিসে যাবে না এখানে থাকবে? অফিসে যাব। অতঃপর তারা খানা শেষ করে শুভ আর তার বাবা অফিসে চলে যায়। এভাবে কিছুদিন চলে যায়, কিন্তু দিন দিন শুভ আদিলাকে আরও বেশি কষ্ট আর গালিগালাজ করতে থাকে। তবুও হাল ছাড়েনি আদিলা। হঠাৎ একদিন শুভ রাতে প্রচুর পরিমাণে নেশা করে বাড়ি ফিরে শুভ। আদিলা শুভর কাছে গিয়ে, তুমি নেশা করেছো, আজ কেন এমন করেছো? নিজেকে কেন কষ্ট দিচ্ছ? আমাকে মেনে নিয়ে দেখো একবার। চুপ শালি, তোর কারণে আমি নেশা করেছি। তোকে আমার সহ্য হয় না, তোকে দেখলে আমার গা জ্বলে। তোকে অনেক অপমান, অনেক কষ্ট দিছি, তবুও তুই আমার জীবন থেকে সরিস নাই। আজ তোর এমন অবস্থা করবো তুই জিন্দিগি থেকে কখনো ভুলতে পারবি না।
এ বলে আদিলা কোলে নিয়ে খাটের উপরে ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরে কি হয়েছে আমি আর জানি না। সকালে শুভর ঘুম ভাঙলে দেখতে পায় আদিলা তার বুকের উপর শুয়ে আছে, কিন্তু তাদের গায়ে বিন্দু পরিমাণও কাপড় নেই। শুভ ভাবতে থাকে আমি এখানে কি করে এলাম, আমি তো ক্লাবে ছিলাম। এসব ভাবতেই আদিলা জাগ্রত হয়ে যায়। আদিলা শুভর দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই তো রাতে নেশার ঘরে সব সত্যি কথা বলেছো। এ বলে আদিলা শুভর কপালে একটা কিস করে গোসল করতে চলে যায়। কিছুক্ষণ পর গোসল শেষ করে আসতেই, এই না তোর 5 লক্ষ টাকা। কিসের টাকা? এটা তোর এক রাতের ভাড়া। তোর সাথে রাতে যা কিছু হয়েছে আমার কিছুই মনে নাই। তোর সাথে আমি জোর করে কিছু করেছি নাকি আমি নেশা করেছি এটার সুযোগ তুই নিয়েছিস তা আমি জানি না। যদি আমি জোর করে তোর সাথে কিছু করে থাকি তাহলে এই টাকা নিয়ে সব কিছু তুই ভুলে যা। আর যদি কোনো পতিতালয়ে যেতাম তাহলে হয়তো 5,000 টাকা দিয়ে সারা রাত মজা মাস্তি করতে পারতাম, তাও হুশের সাথে। তোর সাথে কিছু করেছি কিনা সেটাই আমি জানি না। মনে হয় তুই আমাকে ফাঁসানোর জন্য, আমার টাকা হাতিয়ে নেওয়ার জন্য এরকম জঘন্য একটা নাটক করছিস। তাই তোকে এই 5 লক্ষ টাকা দিলাম। মনে কর তুই প্ল্যানে সাকসেস হয়েছিস এবং তার বিনিময়ে এই 5 লক্ষ টাকা পাইছিস। আর যদি সত্যি তোর সতীত্ব আমি নষ্ট করেই থাকি বা এতে মনে করিস তোর পেটে বাচ্চা আসবে, তাহলে এখনই ডাক্তারকে দেখিয়ে আসিস, সেটারও বিল নিয়ে নিস আমার থেকে। এই বলে সে ফ্রেশ হতে চলে যায়। শুভর বলা কথায় মুহূর্তের মধ্যে আদিলার হাসি মাখা মুখটা অমাবস্যার রাতের ন্যায় অন্ধকার ছেয়ে যায়। এতদিন তাকে পতিতাদের সাথে তুলনা করছে, আর আজ তাকে পতিতাই বানিয়ে দিয়েছে শুভ। আদিলা শুভর কথাগুলো শুনে ধপ করে বসে পড়ে। কিছুক্ষণ পর শুভ ফ্রেশ হয়ে আসে, অথবা সকালে নাস্তা করে অফিসের দিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরেই মাঝপথে ট্রাফিক জ্যামে আটকে পড়ে শুভ। আর তখনই একটা আওয়াজ কানে আসে, শাফিক, তুমি যে আমাকে সেই ছোট্ট থেকেই অবহেলা করে আসছো, তবুও আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি। একটি বারও কি তোমার মনে হয় না তুমি যদি আমার জায়গায় হতে আর আমি তোমার মতন তোমাকে অত্যাচার করতাম কেমন লাগতো? তোমার তো তুমি তো জানো শাফিক, আমরা মেয়েরা দুর্বল, তো কেন তুমি সবল হয়ে আমার উপর এত অত্যাচার করো? আমাকে কি তোমার আপন করে নিতে মন চায় না? একটু ভালোবাসা দিতে মন চায় না? কি নেই আমার? আমাকে এভাবে তিলে তিলে না মেরে একেবারে মেরে ফেললেও তো পারো। আরে বাবা, এগুলো কি এখানে বলার কোনো মানে হলো? আমি না হয় তোমার ওপর অত্যাচার করি, তার জন্য তুমি এইভাবে সবার সামনে আমাকে অপমান করবে? এটাই তোমার ভালোবাসা? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই এখন নিজের উপর খারাপ লাগছে। তাই তো আজ তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মোটরসাইকেলের পিছনে তোমাকে বসার সুযোগ দিলাম। তোমাকে নিয়ে আজ বহু জায়গায় ঘুরতে যাব। তোমাকে আজ সারা জীবনের জন্য আপন করে নেব। তোমাকে পিছনে নিয়ে আসলাম, কিন্তু তুমি আমার মান সম্মানে 12টা বাজিয়ে দিলে। সরি বাবু, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এগুলো এখানে বলতে চাইনি। তুমি বাসায় কখনো আমার কথা শুনতে না, আমার সাথে কথা বলতে না, তাই ভাবছিলাম তোমাকে কিছু বলার একটা সুযোগ পাইছি, তাই বলে ফেলেছি। প্লিজ ক্ষমা করে দাও। আচ্ছা বাবা, ক্ষমা করেছি। এবার শক্ত করে জড়িয়ে ধরো, জ্যাম সেরেছে। এই বলে তারা চলে যায়। এদিকে শুভর মনে বিরাট একটা ধাক্কা লাগে। শুভ মনে মনে ভাবতে থাকে, আমিও তো আদিলার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি। আজ থেকে আদিলার সাথে আর খারাপ ব্যবহার করব না। তাকে আজকে সমস্ত মান অভিমান ভেঙে আদিলাকে আপন করে নেব, আর কখনো কষ্ট দিব না তাকে। অতবার অফিসে এসে সমস্ত কাজ ফেলে রেখে আদিলাকে নিয়ে ভাবতে থাকি, আজ যখন অফিস থেকে বাসায় যাব, তার জন্য কিছু গিফট আর একটা ফুল নিয়ে তার সামনে হাঁটু ঘিরে প্রপোজ করব। আদিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এতদিন তোমাকে কষ্ট দিয়েছি, তোমার ভালোবাসা আমি বুঝতে পারি নাই। আজ থেকে আর কোনো কষ্ট আমি তোমাকে দেবো না। তোমাকে অনেক ভালোবাসবো। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে ভালোবাসার সুযোগ দাও। যখন আমি এই কথা আদিলাকে বলবো, সে কত না খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলবে, শুভ, আমি এই দিনটার অপেক্ষাতেই ছিলাম যে তুমি আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমিও তোমাকে অনেক ভালোবাসি শুভ, আর কখনো আমাকে এভাবে কষ্ট দিও না, তাহলে আমি মরে যাব। এসব মনে মনে ভাবতে থাকি। এভাবেই সেই দিনটি শুভ আদিলাকে ভেবেই কাটিয়ে দেয়। অতবার বিকালে অফিস ছুটি হলে শুভ মার্কেটে গিয়ে আদিলার জন্য কিছু শাড়ি, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে, অতবার কিছু টকটকে লাল গোলাপ কিনে খুশি মনে বাড়ির দিকে যেতে থাকে শুভ। কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসলে বাড়ির অবস্থা দেখে চমকে ওঠে, কারণ বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে আছে, যেন ঘরে কোনো মানুষই নাই। অথবা শুভ তার মা বাবাকে পেরেশান অবস্থায় মেঝে পড়ে থাকতে দেখে, কি হয়েছে মা, তোমরা এভাবে ফুলের বসে আছো কেন? তোর তো কিছুই হবে না, তুই আজ থেকে অনেক খুশি থাকতে পারবি, তোর আপদটা চলে গেছে। শুভর মায়ের কথা শুনে শুভর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়।
শুভর হাতে থাকা আদিলার জন্য সমস্ত কেনা জিনিসপত্র মাটিতে পড়ে যায়। কি বলছো মা? আদিলা কোথায় গেছে আর কখন গেছে? সকালে তোরা অফিসে যাওয়ার কিছুক্ষণ পর আদিলা ঘর থেকে বের হয়ে যেতে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাবে। সে শুধু বলেছে একটু বাইরে যাচ্ছি মা, কিছুক্ষণের মধ্যে এসে যাব। কিন্তু কিছুক্ষণ পর সে আর আসেনি। আসছে শুধু এই ডিভোর্স পেপার আর একটা চিঠি। অথবা শুভ তার মায়ের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। মা, তোমরা আমাকে ছোট থেকে অনেক আদর যত্ন নিয়ে লালন পালন করেছো। তোমাদের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। মা গো, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি না ফেরার দেশে। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের সেবা যত্ন করতে পারলাম না, তোমার ছেলের সাথে সংসার করতে পারলাম না মা। জানো মা, আজ তোমার ছেলে আমাকে পতিতা বানিয়ে দিল। বলো মা, স্বামীর সাথে রাত কাটাবো বা কোনো কিছু করা কি পাপ? আমি তার বলা কথাগুলো সহ্য করতে পারলাম না মা। সবসময় আমার কানে বাজে আমি নাকি পতিতা। মা, তাই চিরজীবনের জন্য চলে যাচ্ছি না ফেরার দেশে। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর যদি তোমরা আমাকে সন্তান ভেবে থাকো, তাহলে আমার সন্তান আর করবে না। আমি বেঁচে থেকেও তো কারো উপকার করতে পারি নাই। আমি মরে গেলে আমার লাশটা কোনো ক্ষুধার্ত জীবজন্তুরা খেয়ে উপকৃতই হবে। শুভ চিঠির লেখা পড়া শেষ করে গাড়ি নিয়ে বের হয় আদিলাকে খোঁজার জন্য। কিন্তু কোথাও আর আদিলাকে খুঁজে পায় না শুভ। দিন যত যেতে থাকে তত শুভ আদিলার জন্য ভেঙে পড়তে থাকে। আস্তে আস্তে 6টি বছর কেটে যায় আর শুভ ঘরে একাকী বন্দী হয়ে যায়। এদিকে শুভর বাবা মা তার ছেলেকে এভাবে দেখতে পারছে না, তাই তার পরস্পরে চিন্তা করতে লাগলো শুভকে যদি কোনো কাজের মধ্যে রাখা হয় তাহলে হয়তো কিছু সময় আদিলাকে ভুলে থাকতে পারবে, তার কষ্টটাও কম হবে। অথবা শুভর বাবা তার জন্য ঢাকা শহরে একটা নতুন কোম্পানি কিনে নেয় আর শুভর মা তাকে কাজের যাওয়ার জন্য বোঝাতে থাকে, কিন্তু সে কিছুতেই যেতে রাজি হয় না। পরে বহু কষ্ট করে তাকে ঢাকা পাঠিয়ে দেয়। এরপর কি হয়েছে তা তো আপনারা জানেন। শুভ চেয়ারে বসে অতীত নিয়ে ভাবতেছিল, তখনই আবার রুমে আদিলা এসে শুভর টেবিলে একটা কাগজ দেয়। শুভ কাগজটি দেখে, এটি কিসের কাগজ? আল্লাহ আপনার চোখ দেয় নাই? এত বড় পেঁচা পাখির মতো দুইটা চোখ। আমি আপনার অফিসে চাকরি করতে পারবো না, তাই এর রেজিগনেশন লেটার। কেন চাকরি করবো না? কি হয়েছে? কোনো সমস্যা? অনেক সমস্যা। যাকে আমি দুই চোখে দেখতে পারি না, যে আমার চরম শত্রু, তার অফিসে আমি চাকরি করতে পারবো না, তাই রেজিগনেশন লেটার দিলাম। আশা করি আপনি ভদ্রলোকের সন্তান, আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। প্লিজ আদিলা, এমন করো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ তুমি আমাকে একটিবার ক্ষমা করে দিয়ে তোমাকে ভালোবাসার সুযোগ দাও। আমি তোমার পায়ে পড়ছি, তুমি এখান থেকে আমাকে একা করে যেও না। এই করছেনটা কি? আপনি একটা পতিতার পা ধরছেন। আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে, পা ছাড়েন। প্লিজ তুমি যেও না। যদি তুমি আমার মাকে বিন্দুমাত্র ভালোবেসে থাকো, তুমি এখানে যেভাবে থাকতে চাও সেভাবেই থাকবে। তবুও প্লিজ তুমি এখান থেকে যেও না। আমি তোমার প্রত্যেকটা কথাই মেনে চলবো। আচ্ছা, আপনার মাকে আনছেন, দেখে থাকবো। তবে কিছু শর্ত আছে। আপনি কোনো রকম কোনো কাজে আমাকে আপনার কেবিনে ডাকতে পারবেন না। আমার যখন দরকার হবে আমি নিজেই আসব। দ্বিতীয় শর্ত, আমাকে কোনো রকম ইমপ্রেস করার চেষ্টা করবেন না। যদিও হাজার চেষ্টা করে আমার মনকে আপনার দিকে ধাবিত করতে পারবেন না। তৃতীয় শর্ত, আমার যখন যা করতে মন চাইবে আমি তাই করব। এতে আপনার কোনো কথা বলতে পারবেন না। যদি এগুলো মানতে পারেন তো আমি রাজি, না হলে বাই। আরেকটা কথা, আবার এটা মনে করিয়েন না যে আমি এখানে চাকরি না করলে আমার থাকা খাওয়া হবে না। আপনি ভালো করেই জানেন আমি একটা পতিতা মেয়ে, তাই যেখানে সেখানে রাত কাটাতে পারবো। যদি কোনো পুরুষকে বলি আজ আমি আপনার সাথে রাত কাটাবো, তার বিনিময়ে আমাকে শুধু একটি রাত থাকার জন্য 2 বেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আশা করি কোনো পুরুষের অভাব হবে না। আমাকে কষ্ট দিয়ে তোমার খুবই ভালো লাগতেছে, তাই না? আচ্ছা একটা কথা বলো, আমার প্রতি কি তোমার কোনো ভালোবাসা নেই, বা তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? যখন আমি ভালো মেয়ে ছিলাম তখন ভালোবেসেছিলাম। যেদিন থেকে আমি পতিতা হয়ে গেছি সেদিন থেকে সব পুরুষকে আমি ভালোবাসি। যে আমাকে টাকা বেশি দিবে আমি তাকে বেশি ভালোবাসা দিব। আর হ্যাঁ, যদি এখন আমাকে আপনি ভাড়া নিতে চান তো প্রতি রাতের জন্য 10 লাখ টাকা দিতে হবে। এতে আমার সাথে সব কিছুই করতে পারবেন, মন যা চায়। আমি কিছুই বলবো না। যদি রাজি থাকেন তো অফিস ছুটি হওয়ার আগে বলবেন আর ঠিকানাটা দিবেন, আমি রাতে ঠিক চলে আসব।
আদিলা, আল্লাহর দোহাই লাগে, প্লিজ তুমি এগুলো বলা বন্ধ করো। তোমার মুখ থেকে এগুলো আমি সহ্য করতে পারছি না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার কারো অপরাধের কারণে তুমি যা শাস্তি দেবো আমি মাথা পেতে নেব। তবুও প্লিজ এগুলো বলো না, আমি আর পারছি না। তুমি শুধু একটিবার আমাকে ক্ষমা করে দাও, একটিবার তোমার বুকে একটু জায়গা দাও, আর কখনো তোমাকে কষ্ট দেবো না। কি করলে তুমি আমাকে ক্ষমা করে দিবে বলো, আমি সেই কাজটাই করব। সরি মিস্টার শুভ, আপনার যা কিছু করার করেন, বাট আমার শর্তের মধ্যে কিছু যদি করেন তো আমি এখান থেকে চলে যাব। এই বলে আদিলা তার ক্যাবিনে গিয়ে ফাইল চেক করতে থাকে। এদিকে শুভ আদিলার দিকে তাকিয়ে থেকে ভাবতে থাকে, কতটা পরিবর্তন হয়ে গেছে সে। আগে আমার ভালোবাসা পাওয়ার জন্য সবসময় কাছে কাছে থাকতো, আর আসছে আসছে আমার থেকে দূরে থাকতো, এড়িয়ে চলছে আমাকে। যে একসময় আমাকে ভয় পেত, আর আসছে আমাকে ভয় দেখাচ্ছে। হঠাৎ শুভ দেখতে পায় আদিলা ক্যাবিন থেকে বের হয়ে যাচ্ছে। আদিলা কোথায় যাচ্ছে সেটি দেখার জন্য শুভ তার পিছন পিছন যেতে থাকে। চলতে চলতে আদিলা একটি স্কুলের সামনে থামে, আর তখনই ছোট্ট একটি মেয়ে আম্মু আম্মু বলে দৌড়ে এসে আদিলাকে জড়িয়ে ধরে। আম্মু, আজ এত লেট করলে কেন? জানো আম্মু, আমার খুব ভয় করছিল তুমি আসছিল না বলে। কাল থেকে অনেক আগেই এসে আমার সোনামণিটার জন্য বসে থাকবো, তখন তো আর ভয় করবে না। না আম্মু, আম্মু আমরা এখন কোথায় যাব? অফিসে যাব। আচ্ছা চলো। অতঃপর তারা মা মেয়ে দুইজনে অফিসের দিকে যেতে থাকে। এদিকে শুভ তাদের ফেরা দেখে অফিসে চলে আসে, আর একটা দীর্ঘশ্বাস ফেলে। তা এই কারণে যে তার একটা মেয়েও আছে এই ভেবে। কিছুক্ষণ পর আদিলা অফিসে আসলে, ম্যাডাম আপনাকে স্যার ডাকছে। আম্মু তুমি এখানে বসে থাকো, আমি 1 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা আম্মু। অতঃপর আদিলা শুভর ক্যাবিনে এসেই, এই আপনাকে না করছি আমার কেবিনে ডাকবেন না। আমি জানি আপনার প্রেম ভালোবাসা এখন উতলে উঠছে, কিন্তু আমি সেগুলো এখন আর চাই না। আর একটা কথা তো ভালো করেই জানেন, দাঁত থাকতে দাঁতের কদর করতে হয়, না হলে পরে আফসোস করতে হয়। তেমনি যখন আপনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত আমি আপনার দেওয়া কষ্ট অপমান সহ্য করেছি, আর আমি ওই দিনগুলো মনে করতে চাই না। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। আর হ্যাঁ, আমি কি বলেছিলাম তখন মনে আছে, যদি আমাকে ভাড়া নেন তো যখন মন চায় যেখানে মন চায় আমাকে ডেকে নিয়ে আপনার কাছে বা কুলেও বসাতে পারেন, আমি কিচ্ছুই বলবো না। আর যদি এটা না করেন তাহলে প্লিজ আপনি আমাকে আর এখানে ডেকে ডিস্টার্ব করবেন না। তোমাকে আর ডাকবো না, শুধু তার আগে একটা কথা বলো, ওই পিস্তি মেয়েটা কি আমাদের? তোমার দোহাই লাগে, তুমি সত্যি কথা বলো। আমাদের মানে কি? মেয়েটা আমার পেটে ঠিকই, বাট তার বাবাকে আমি জানি না। কার মাধ্যমে এটা আমার পেটে আসছে তা আমি বলতে পারবো না। তুমি এতটা পরিবর্তন কি করে হলে? তুমি তো আগে এমন ছিলে না। সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়, আমিও তাই করেছি। সারা জীবন একজনের ভালোবাসা পাবার জন্য আর কত অবহেলা আর অপমান সহ্য করব। এখন ভিন্ন দুনিয়ায় এসে গেছি, কেউ অপমানও করে না, গালিও দেয় না। এখন শুধু ভালোবাসাই পাই। আর একটা কথা বারবার, আমার পার্সোনাল বিষয় জানার জন্য প্রশ্ন করবেন না, আমি আসি। এই বলে আদিলা শুভর ক্যাবিন থেকে বের হয়ে আসে। এখন প্রশ্ন হলো, আদিলাকে সত্যি সে খারাপ পথ বেছে নিয়েছে, নাকি শুভর মনে কষ্ট দেওয়ার জন্য বারবার একই প্রসঙ্গ তুলছে? এ বলে আদিলা শুভর ক্যাবিন থেকে বের হয়ে এসে তার ক্যাবিনে বসে। আম্মু তুমি কি করলে এতক্ষণ? আম্মু কিছু না, চলো আজ আর থাকবো না, আমরা বাসায় চলে যাব। আম্মু তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা? আঙ্কেলটা কি তোমাকে কিছু বলেছে নাকি? বলো আমাকে, আমি বকা দিয়ে আসবো। তাকে এই বলে চোখের পানি মুছে দে। না মা, আমি কাঁদছি না, এমনি কেন যেন চোখের পানি চলে আসছে। আচ্ছা ঠিক আছে মা, আর যেন চোখে পানি না বের হয়, তাহলে কিন্তু আমিও কান্না করব। অতঃপর আদিলা তাড়াতাড়ি করে অফিস থেকে বাসার দিকে চলে যেতে থাকে। এদিকে শুভ আদিলাকে বের হতে দেখে পূর্বের ন্যায় তার পিছু নিতে থাকে। কিছু দূর যাওয়ার পর শুভ দেখতে পায় আদিলা একটি বাড়িতে প্রবেশ করে। শুভ দূর থেকে মনে মনে ভাবতে থাকে হয়তো কোনো দরকারে গেছে, তাই সে অপেক্ষা করতে থাকে। কিন্তু এভাবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও আদিলা বাসা থেকে আর বের হয় না। তখন শুভ আবার অফিসে চলে এসে অফিসের নাম্বার দিয়ে আদিলাকে ফোন দেয়। কি হয়েছে, ফোন দিলেন কেন? তুমি কোথায় গেলে? অফিস তো এখনো ছুটি হয়নি। আমি বাড়িতে চলে আসছি। আর আমি আপনাকে বলছি না, আমার যখন যা করতে মন চাইবে আমি তাই করব। আপনি কিছু বলতে পারবেন না, কিন্তু আপনি আমার শর্ত পালন করতে পারেন নাই, তাই কাল থেকে আমি আর অফিসে যেতে পারবো না। তুমি বাসায় যাওয়া আমাকে তো একটু বলে যেতে পারতে, আমি না করতাম নাকি? দেখেন মিস্টার শুভ, আমি আবারও বলছি,
আমার মন যা চায় আমি তাই করব। এতে যদি আপনি বিরক্ত বোধ করেন আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমার থাকা খাওয়ার লোক আছে। আর আমি আগেই বলেছি আপনার অফিসে আমার চাকরি করতে মন চায় না। তুমি একটু আমার প্রতি দয়া করো প্লিজ। তোমার বলা কথাগুলো একদম বুকে এসে লাগে, মনে হয় কেউ যেন বুক চিরে ফেলছে। আজ জানি না কেন এই কথা বলছেন। আমার সামান্য কথাই হয়তো আপনার বুকে ব্যথা লাগছে। তাহলে মনে করেন যেদিন আমায় আপনি পথিতা বলেছিলেন সেদিন কেমন লেগেছিল আমার। আমি আপনাকে পাগলের মতো ভালোবেসেছিলাম আর অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু তার ফলস্বরূপ কি পেয়েছি? আমি কপালে লেখে রাখার মতো পথিতা উপাধি পেয়েছি। সেদিন রাতে নিজ ইচ্ছায় আমি আপনার সাথে কিছু করি নাই। যা কিছু করেছিলাম আপনি মাতাল অবস্থায় ছিলেন, আমার সাথে জোরপূর্বক করেছেন। আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট পরে যখন মনে হয়েছে এটি আমার প্রতি আপনার হক, পরে আর আমি আপনাকে বাধা দেইনি। আমি ভেবে নিয়েছিলাম আপনি আমাকে এই কারণে মেনে নেবেন, কিন্তু সকালে এমন কথা বললেন আমার জীবনটাকে অন্ধকার বানিয়ে দিলেন। সেদিন কি অপরাধ আমার ছিল বলেন? স্বামীর সাথে কিছু করা কি অন্যায়? আমার তো কোনো দোষ ছিল না, কেন আমি পথিতা উপাধি পেলাম? কি অপরাধ ছিল আমার? জানি পারবেন না বলতে, কারণ এর উত্তর আপনার কাছে নেই। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমার সাথে আর কোনো প্রকার কথা বলবেন না। সেদিন যখন আপনি আমাকে পথিতা বলেছেন সেদিনই আপনি আমার কাছে মরে গেছেন। আমি আপনাকে মনে করে আর কষ্ট করতে চাই না। আমি সেদিন আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু কোনো একজনের কারণে পারি নাই। সে আমাকে একটা নতুন জীবন দিয়েছে, আমি এখন পরিপূর্ণ তার হয়ে গেছি। আপনি আমার সেই কথাগুলো মনে করে আমার জীবনটাকে আবার এলোমেলো করে দিয়েন না। আমি চাই না সেই দিনগুলো আবার মনে করে কষ্ট পেতে। আমি একটু শান্তি চাই, প্লিজ। আমি একটু শান্তিতে বাঁচতে চাই। আমি এখন বুঝতে পারছি তুমি সেদিন কতটা কষ্ট পেয়েছিলে। প্লিজ সেগুলো ভুলে গিয়ে আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেবো না, তুমি চলে এসো। সেটি কখনো হবার নয়। আপনি আমার পেছনে সময় নষ্ট না করে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুখে সংসার করেন। আর হ্যাঁ, বিয়ের আগে মেয়ে ভালো করে দেখে নিয়েন, সেজন্য আমার মতো বুড়ি না হয়। আদি। তার আগে আদিলা ফোন কেটে দিয়ে বন্ধ করে রেখে দেয়। অথবা শুভ বারবার আদিলার নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এদিকে অফিসের এক মেয়ে, এই তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? আদিলা ম্যাডামের সাথে আমাদের নতুন বসের মনে হয় কোনো কিছু চক্রান্ত ছিল। একবার যখন আদিলা ম্যাডাম বের হলো তখন দেখলাম নতুন বসও বের হলো, আবার আদিলা ফিরে আসার আগে ফিরে আসলো। অতপর আদিলা ফিরে আসলে নতুন বস আদিলাকে কেবিনে ডেকে নিয়ে গেল, কি যেন বলছে, দেখে আদিলা চলে গেল। আরে দূর, কিসের কথা বলছিস? আদিলা তো প্রায় ওই সময় করে বের হয়, আর নতুন বসের হয়তো কোনো কাজ পড়েছিল ওই সময়ে, তাই বের হয়ে গেছে। তাহলে আদিলা অফিসে ফিরে আসলো, কেবিনে ডেকে নিল কেন? আর আমাদের তো একবারও ডাকলো না। আরে আদিলা বসকে না বলে বের হয়ে গেছে। বস তো নতুন এসপি সম্পর্কে জানে না, তাই তিনি তাকে ডেকে নিয়ে মনে হয় বকা দিচ্ছে, তাই চলে গেছে। তারা এমনি ভুল বুঝতেছে। আরে তাদের কথা চিন্তা করে আমাদের কি লাভ? যদিও কিছু থাকে তারা বুঝবে, আমরা কেন আমাদের কাজ করি। তাদের নিয়ে মাথা ঘামানো আমাদের কোনো প্রশ্নই আসে না। তুই ঠিকই বলছিস। অথবা তারা তাদের কাজে মন দেয়। অফিস ছুটি হলে আস্তে আস্তে সকলে বের হয়ে যায়। শুভ সবার শেষে কিছু ফাইল নিয়ে বাসায় চলে যায়। সারাদিন কোনো কাজ করে নাই দেখে। এদিকে আদিলা মাগরিবের নামাজ পড়েই ঘুমিয়ে পড়ে। হঠাৎ দরজা খটখটের শব্দে আদিলার ঘুম ভেঙে যায়। অতঃপর আদিলা এসে দরজা খুলে দিতেই চমকে ওঠে। এ কি, আপনি আমার বাসায়? আপনাকে ঠিকানা বলে দিল কে? কেউ বলেনি, আমি তখন এই বাসায় তোমাকে ঢুকতে দেখেছিলাম। তার মানে আপনি আমাকে ফলো করছেন, আমি কখন কি করি, কোথায় যাই, আর আপনি কোন সাহসে আমার বাসায় আসছেন? তখন ভালো করে দুইটা কথা বলছি দেখে আমার বাসায় এসে পড়েছেন। আচ্ছা, আসছেনই যখন, টাকা নিয়ে আসছেন। যদি টাকা নিয়ে এসে থাকেন তাহলে ভেতরে আসেন, সাবা ঘুমিয়ে গেছে, এখানে আমার সাথে মজা মাস্তি করতে পারবেন। প্লিজ তুমি এগুলো আর বলো না, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ। আমি আপনার অনেক নাটক দেখেছি। টাকা নিয়ে আসলে ভিতরে আসেন, না হলে চলে যান। তুমি কেন এমন করছো? আমাকে একবার ক্ষমা করে দিয়ে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। আমার ভালোবাসা দিয়ে তোমার আগের সমস্ত কষ্ট দূর করে দেব, তোমাকে অনেক সুখে রাখবো। আমি এখন ভালোবাসা চিনি না,
আমি শুধু চিনি এখন টাকা। টাকা দিলে এই পতিতা মেয়েকে পাবেন, না হলে এখান থেকে ভাগেন। শুধু টাকা চাই আমার। তখন শুভ আদিলার হাত ধরে, প্লিজ তুমি ক্ষমা করে দাও। শুভর থেকে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে, আপনার সাহস কি করে হলো আমার হাত ধরার? এই বলে শুভকে করে 2টা চড় মারে। আর যদি কখনো টাকা ছাড়া আমার হাত ধরার চেষ্টা করেন, তাহলে আপনার অবস্থা আমি কি করব জানি না। এই বলে আদিলা শুভর মুখের উপর দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন আদিলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের সমস্ত কাজ শেষ করে সাবাকে স্কুলে দিয়ে অফিসে চলে আসে। অতঃপর সে তার ক্যাবিনে বসে কাজ করতে থাকে। হঠাৎ শুভর ক্যাবিনের দিকে নজর যায়, আর তাতে সে প্রশান্তির নিঃশ্বাস ফেলে, কারণ আদিলা দেখতে পায় শুভ অফিসে আসেনি। তাই সে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। এদিকে শুভ স্কুলে গিয়েই সাবার কাছে যায়। এই পিসি শোনো। আমাকে বলেছেন আঙ্কেল। মামনি, তোমাকেই বলছি। আচ্ছা বলেন, কি জন্য ডেকেছেন? তোমার নাম কি? আমার নাম মাইশা ইয়াসমিন সাবা। তোমার নাম তো অনেক সুন্দর। এই নাও তোমার জন্য চকলেট। সরি আঙ্কেল, আম্মু আমাকে অন্য জনের জিনিস নিতে না করেছে। আমি পারবো না, আম্মু অনেক বকা দিবে। মামনি, আমি অন্য কেউ না, আমি তোমার বাবা। আঙ্কেল আপনি মিথ্যে কথা কেন বলছেন? আম্মু বলেছে আমার আপু মারা গেছে। না মা, তোমার আম্মু তোমাকে মিথ্যা কথা বলছে। আমি তোমার আম্মুকে বকা দিয়েছিলাম, তাই আমার উপর রাগ করে আছে। সত্যি তুমি আমার আব্বু? মামনি, আমি সত্যিই তোমার আব্বু। সাবার সাথে সাথে শুভকে জড়িয়ে ধরে, জানো আপু, আমি না তোমাকে অনেক মিস করি। আমার ক্লাসমেট বন্ধুদের বাবা এসে তাদেরকে অনেক কিছু কিনে দেয়, অনেক জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমি পারি না কোথাও ঘুরতে, সব সময় একা থাকি। আজ থেকে আমার মামনির কষ্ট করতে হবে না। আমি প্রত্যেকদিন তোমাকে ঘুরতে নিয়ে যাব। তুমি যা কিছু খেতে চাও আমি তোমাকে তাই খাওয়াবো। এবার চলো, তোমার জন্য কিছু চকলেট কিনে দেই। তুমি এগুলো চুরি করে খাবে, তোমার আম্মুকে দেখাবে না, তাহলে কিন্তু তোমার আম্মু বকা দিবে। আচ্ছা বাবা। অথবা শুভ সাবাকে কিছু চকলেট কিনে দিয়ে অফিসে চলে আসে। শুভ তার ক্যাবিনে যাওয়ার সময় আদিলার ক্যাবিনে একটা কাগজ রেখে যায়। আদিলা তা দেখে না দেখার ভান করে, কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু আদিলা কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারে না। বারবার মন ছুটে যায় শুভর দেওয়া ওই কাগজের দিকে। অতঃপর আদিলা কাগজ খুলে পড়তে শুরু করে। হাই প্রিয়, কেমন আছো? আমি জানি তুমি ভালো নেই। তুমি কেন আমার সাথে এমন করছো আমি জানি না। আমি জানি প্রিয়, তুমি আমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাচ্ছ। একটা কথা কি জানো প্রিয়, তুমি রাগলে অনেক হ্যাপি লাগে। গতকাল রাতে যখন তুমি আমার সাথে রাগ করে কথা বলছিলে, তখন তোমার সেই রাগান্বিত চেহারার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ রাগিনী। একটিবার আগের মতো হয়ে দেখো, ভুলে যাও না পুরনো সব স্মৃতি। তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও না আমার শুকনো হৃদয়। একটিবার অন্তরের চক্ষু দিয়ে তাকিয়ে দেখো, দেখবে তোমার প্রিয় মানুষটা বদলে গেছে, ভালো হয়ে গেছে সে। আদিলা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার উপর সমস্ত মান অভিমান ভেঙে একটিবার ফিরে আসো। একটিবার তোমার ভালোবাসা দিয়ে আমার পাষণ্ড মনকে বরফের মতো গলিয়ে দাও। তাকিয়ে দেখো, এই মনটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তোমার ভালোবাসা দিয়ে এই মরুভূমির বালুময় ময়দানে ভালোবাসার ঝর্ণা বিছিয়ে দাও। আদিলা বাকি লেখাগুলি না পড়ে রেগে যায় শুভর ক্যাবিনে। কি শুরু করেছেন আপনি? আপনি আমার থেকে কি চাচ্ছেন বলেন তো? যদি চেয়ে থাকেন আমি এখান থেকে চলে যাই, তাহলে অতি শীঘ্রই আপনার আশা পূরণ হবে। আমি চলে যাব বহুদূরে। আমি আর পারছি না। আপনার এখানে আসার পর থেকেই আমার গোছানো জীবনটাকে এলোমেলো করে দিচ্ছেন। কেন করছেন এমন? প্লিজ, আমি আপনার থেকে মুক্তি চাই। বিশ্বাস করো আদিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আদিলা আর কোনো কথা না বলে শুভের দেওয়া চিঠি তার মুখের উপর ছুঁড়ে মেরে তার ক্যাবিনে চলে যায়। সেখানে কিছুক্ষণ বসে থাকার পর আদিলা সাবাকে নিয়ে আসার জন্য স্কুলে যায়। এদিকে সাবা শুভর কিনে দেওয়া একটা চকলেট খেতেছিল। আদিলাকে দেখা মাত্রই চকলেট হারানোর চেষ্টা করছিল, কিন্তু পিচ্চি সাবা ব্যর্থ হয়েছে। তার আগেই তার মা দেখে ফেলেছে। আদিলা সাবার কাছে গিয়ে, আম্মু, তোমার হাতে কি ওটা? কি খাইতেছিলে? চকলেট আম্মু। কে দিছে তোমাকে? আপু কিনে দিয়েছে, আর বলেছে যে তোমাকে না দেখাই, তুমি নাকি বকা দিবে। তুমি তো অনেক ভালো, আমি জানি তুমি আমাকে বকা দিবে না। সাবার মুখ থেকে এই কথা শোনার পর আদিলা কি যেন ভাবে। তারপর, আচ্ছা আম্মু, কতগুলো চকলেট কিনে দিয়েছে? আম্মু অনেকগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা আম্মু, চলো। তারপর আদিলা সাবাকে নিয়ে সরাসরি শুভর কেবিনে গিয়ে সাবার ব্যাগটি শুভর মুখের উপর ছুঁড়ে মারে। আপনি কোন সাহসে আমার মেয়েকে চকলেট কিনে দিয়েছেন? আর কখনো আমার মেয়ের দিকে হাত দিবেন না। আর তোকে কি বলেছিলাম? তোর বাপ মরে গেছে, তাহলে কেন তোর অন্যের দেওয়া জিনিস খেতে হবে?
কে নাকি তোকে বলেছে আমি তোমার বাবা, তুই সেটা মেনে নিবি? তোকে যদি নিয়ে চলে যেত আমার কি হতো বল? তুই আমার বেঁচে থাকার একটি মাত্র সম্বল, তোকে ছাড়া আমি কি করে বাঁচতাম? আর যদি কখনো কারো দেওয়া জিনিস তুই নিয়েছিস তাহলে আমি তোকে রাস্তায় ফেলে চলে যাব। কথাটা মনে যেন থাকে সাবাকে উদ্দেশ্য করে। আমার জন্য তাকে কেন বকা দিচ্ছ? চুপ করেন আপনি, আপনি সমস্ত কাজের মূল। যদি আপনি আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কিডন্যাপ করতেন, আপনাকে কিভাবে বিশ্বাস করতাম যে আপনি এমন করেন নাই? যেখানে আপনি টাকার বিনিময়ে সতীত্ব কিনতে চান, সেখানে টাকার বিনিময়ে আমার মেয়ের সাথে কিছু করবেন না, এটার কি গ্যারান্টি আছে? খবরদার, আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আপনি আমার মেয়ের ধারে কাছেও যাবেন না, তাহলে কিন্তু আপনি আমার আসল রূপ দেখবেন। কথাটা যেন মাথায় থাকে। এই তুই চল, তোকে আজ বাসায় বুঝাবো কেন তোকে অন্যের দেওয়া জিনিস খেতে হবে। আমি তোকে কিনে দেই না চকলেট? অথবা সাবা সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে খেতে দেয়। আম্মু, আমি আর কখনো কারো জিনিস নিব না, কারো জিনিস খাবো না, আমাকে মাফ করে দাও। আদিলা আর কিচ্ছু না বলে সাবাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে শুভ মনে মনে ভাবতে থাকে, পাগলিটা কেন আমার সাথে এমন করছে? আমাকে কি ক্ষমা করবে না? সত্যি কি সে বদলে গেছে? আমাকে একটুও ভালোবাসে না? নিত্যদিনের ন্যায় আদিলা বাসায় এসে সমস্ত কাজ শেষ করে রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ে। হঠাৎ দরজা খটখটানোর শব্দে আদিলার ঘুম ভেঙে যায়। অতঃপর আদিলা দরজা খুলে দিয়ে, আপনি আবার আমার বাসায় আসছেন? আপনার কি একটু লজ্জা শরম নাই? সব লজ্জা কি পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলেছেন? আপনি আসার পর থেকে দেখতে পাচ্ছেন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, অপমান করছি। আপনাকে আমি সহ্য করতে পারি না, তবুও কোন শরমে এখানে বারবার আসেন? আদিলা, তুমি কেন এমন করছো? আমাকে ক্ষমা করে দিয়ে আমার সাথে আমার বাসায় চলো না, তোমাকে রানীর মতো করে রাখবো। কোনো পতিতা মেয়ে ভালো মানুষের রানী হতে পারে না, আপনি এখান থেকে যান। শুভ তখন আদিলার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনি এখান থেকে যাবেন নাকি চিৎকার করব? আচ্ছা যাচ্ছি, কিন্তু আগামীকাল আবার আসবো। আমি দেখবো তুমি আমার উপর কতদিন রাগ করে থাকতে পারো, কতদিন অভিমান করে থাকতে পারো। আচ্ছা, কাল থেকে আমি আর দরজাই খুলব না, দেখি আপনি কি করে আসেন। আর একটা কথা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি ঠিকই, কিন্তু আপনাকে কখনো মেনে নিব না, যদিও হাজারবার মরেও আবার জীবিত হয়ে আমার কাছে ফিরে আসেন। দেখা যাবে। আর এই নাও আমার আম্মুর ব্যাগ, তখন রাগ করে এটা আমার কাছে ফেলে রেখে আসছিলে। আপনার মায়ের ব্যাগ আপনার মাকে দিবেন এখানে কেন? আর আমার মেয়েকে কখনো নিজের মেয়ে বা মনে করবেন না। সাবা আমার মেয়ে, আর তার কোনো সহযোগিতা আপনার করতে হবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা আমার মেয়ের ব্যাগ নয়। আমার মেয়ের ব্যাগ নতুন ছিল না, সেটি পুরাতন ছিল। আপনি ওই রকমই একটি ব্যাগ নিয়ে এসে বলছেন এটা সাবার ব্যাগ। আপনি আগের মতো এখানে আমাকে বোকা ভাবছেন যে কিছুই বুঝি না। আমি তখনও তো সব কিছুই বুঝতাম, কিন্তু আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য না বোঝার ভান করতাম। আমি ভালোবাসা পাইনি ঠিকই, কিন্তু পতিতা হওয়ার উপাধিটা ঠিকই পেয়েছি। আমি আপনার দেওয়া সে উপাধিতেই আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো। আমি এখনো বৃদ্ধা হইনি যে কেউ আসবে না, তার খরচ আমি চালাতে পারবো না। আমি সব পারবো। আপনি এখান থেকে চলে যান, আর যদি টাকা নিয়ে আসেন তো ভেতরে ঢুকেন। তুমি কেন বারবার অতীতের কথা মনে করে আমাকে কষ্ট দিচ্ছ? আমি তার জন্য তো তোমার কাছে ক্ষমা চাইছি। আমি কি করলে তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিবে? বলো, আমি সেটাই করব। যদি আপনি আমার জীবন থেকে চিরজীবনের জন্য চলে যান, তাহলে আমি আপনাকে ক্ষমা করব। আচ্ছা, আমি তোমার আশাই পূরণ করব। কালকে তুমি শুনতে পাবে তোমার পাগলটা আর দুনিয়াতে নেই। সে তোমাকে খুশি করার জন্য চলে গেছে চিরজীবনের জন্য তোমার জীবন থেকে। শুভর কথা শুনে আদিলার বুক কেঁপে ওঠে। আদিলা ভাবনার জগতে চলে যায়। কি ভাবছো আদিলা? আমি চলে যেতে পারবো না? তুমি দেখে নিও, আমি ঠিকই পারবো। শুধু আমার শেষ ইচ্ছাটাই পূরণ করো। এই ব্যাগটা আমার আম্মু সাবাকে দিও। এই বলে ব্যাগটি আদিলার হাতে দিয়ে চলে আসে। অতঃপর আদিলা দরজা বন্ধ করে শুয়ে পড়ে। এদিকে শুভ কানে ইয়ারফোন দিয়ে কি যেন শুনছে আর চিৎকার করে বলছে, আমি চলে যাচ্ছি আদিলা। আমি আর কখনো তোমাকে জ্বালাবো না, তোমাকে আর কখনো বিরক্ত করব না। এই বলে শুভ মাঝ রাস্তায় হাঁটতে থাকে। হঠাৎই একটা ট্রাক এসে শুভকে মাটির সাথে পিষিয়ে চলে যায়। আদিলা তখনই চিৎকার করে উঠে, এটা আমি কি দেখলাম? সত্যি কি শুভ মরে যাবে আমার জন্য? আমার কাছে কি আর আসবে না? আমাকে কি আর জ্বালাবে না? আমার মেয়েটাকে আর আম্মু বলবে না? সারা জীবন কি তার ছবি বুকে নিয়ে কান্না করতে হবে? সে কি মনে করে সত্যি আমি তাকে ভুলে গেছি? আমি কি করে ভুলবো তাকে?
সে যে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। তাকে শুধু একটু বোঝাতে চাচ্ছি ভালোবাসার মানুষের কষ্ট বুকে কতটা যন্ত্রণা দেয়। অতঃপর বালিশের নিচ থেকে একটা ফটো বের করে তা থেকে তাকিয়ে থেকে বলতে থাকে, যদি আমি তোমাকে কষ্ট না দিয়ে মেনে নেই তাহলে তুমি আমার সহজ সরল মেয়ে মনে করে কষ্ট দিবে, তাই তোমাকে কষ্ট দিচ্ছি। প্লিজ তুমি যা করার করো, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যেও না। এই বলে ফটোতে একটা চুমু দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে যায়। পরের দিন আদিলা ঘুম থেকে উঠে রান্না করতে চলে যায়। আর তখনই সাফা আদিলার বালিশের নিচ থেকে ছবিটি বের করে শুভর পিক দেখা মাত্রই বলে, তাহলে আব্বু মিথ্যে কথা বলেনি, আমাকে ধোকা দেয়নি, কিন্তু আম্মু কেন আমাকে ধোকা দিছে? তোমরা দুজন ঝগড়া করবে আর আমাকে আদর থেকে বুঝতো? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি মজা। তুমি এতদিন আমাকে মিথ্যে বলছো না যে আপু মরে গেছে? এই বলে মনে মনে কিছু একটা ভেবে নেয়। অতঃপর আদিলা সমস্ত কাজ শেষ করে সাবাকে স্কুলে রেখে অফিসে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় শুভ অফিসে আসেনি। এতে আদিলা ভয় পেয়ে যায় আর মনে মনে চিন্তা করতে থাকে, সত্যি কি পাগলটা আমাকে ছেড়ে চলে গেল? না, এ হতে পারে না, আমাকে ছেড়ে কোথাও সে যেতে পারে না। এই বলে পেরেশান হয়ে বসে থাকে। শুভ আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু শুভ আর আসে না। দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। রাতে আদিলা বিছানায় শুয়ে বালিশের নিচ থেকে শুভর ছবি বের করতে যাবে, কিন্তু সেখানে কোনো ছবি পায় না। অতঃপর আদিলা পাগলের মতো শুভর ছবি খুঁজতে থাকে, কিন্তু কোথাও ছবিগুলো পায় না। আদিলার পেরেশানি হওয়া দেখে সাবা মিটমিট করে হাসছে। এখন কেমন লাগে? আমাকে এতদিন মিথ্যে কথা বলছো কেন? আজ বুঝো কেমন লাগে? আম্মু কি খুঁজতেছো? কিছু না, তুমি ঘুমাও। আচ্ছা ঘুমাচ্ছি, কিন্তু আম্মু আমি জানি তুমি কি খুঁজতেছো। তুমি আব্বুর ছবি খুঁজতেছো, তাই না মা? এই নো মা, আব্বুর ফটো। অতঃপর আদিলা সাবার হাত থেকে ফটো নেয়। এভাবে কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন রাতে আদিলা শুভর ছবি বুকে নিয়ে কান্না করতে থাকে। তখনই হঠাৎ দরজায় খটখটানোর শব্দ হয়। আজ আমি দরজা খুলবো না, কুত্তা। আমাকে তোর কষ্ট দিতে অনেক মজা লাগে, তাই না? তুই চলে যা এখান থেকে। কিছুক্ষণ পর আর আওয়াজ আসে না। তখন আদিলা মনে করে শুভ চলে গেছে। অতঃপর আদিলা দরজা খুলেই দেখতে পায় দুইটা লোক চলে যাচ্ছে। তাদের দেখা মাত্রই আদিলা দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরে। মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে তোমাদের কষ্ট দিয়েছি। তোমরা ঘরে চলো প্লিজ। তুই এতটা স্বার্থপর কেমনে হলি? তুই আমার ছেলে সংসার করবি না তো ভালো কথা, কিন্তু তুই চলে আসলি কেন? একটা বারও কি এই মা বাবার কথা মনে পড়েনি? আর পড়বেই বা কেমনে? আমরা কে যে আমাদের কথা মনে পড়বে? তোকে ছোট থেকে নিজের মেয়ের মতো করে বড় করেছি। তোকে আজও আমার মেয়ে ভাবি, কিন্তু তুই আমাদের পিতামাতা ভাবিস না। তুই যে এতটা স্বার্থপর হয়ে যাবে ভাবি নাই কখনো। আচ্ছা আমরা আসি, তোকে দেখার মন চাইছিল, দেখছি। বাই মা, ভালো থাকিস। এই বলে চলে যেতে লাগে। তখনই আদিলা আবার পা জড়িয়ে ধরে। যেও না মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের মনে আঘাত দিয়েছি। প্লিজ মা, এবারের মতো মাফ করে দিয়ে ঘরে চলো প্লিজ। সেদিন আমি পালিয়ে আসতে চাইনি, কিন্তু তোমার ছেলের বলা কথাগুলো মেনে নিতে পারি নাই। সবসময় সেই কথাগুলো বারবার কানে ভেসে আসতো। তাই সেদিন আমি আত্মহত্যা করার জন্য রাস্তায় বের হয়েছিলাম, কিন্তু একটা ভিখারিনীর কারণে মরতে পারিনি। সে আমাকে একটা নতুন জীবন দিয়েছে। বিশ্বাস করো মা, আমি তোমাদের কথা আজ পর্যন্ত ভুলি নাই। সব সময় তোমাদের কথা আমার মনে পড়তো, কিন্তু তোমাদের দেখার জন্য আমি যেতে পারিনি। সেদিন তোমার ছেলের উপর পাহাড় পরিমাণ অভিমান হয়েছিল আর ঘৃণা জন্মেছিল, তাই আর তোমাদের ওখানে যায়নি। যদি তোমার ছেলে আমার সামনে পড়ে, তাই মা, আমি ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এই পাগলি, ওঠ, কি করছিস? এসব মায়ের কাছে কেউ ক্ষমা চায়? অতঃপর আদিলা শুভর মাকে জড়িয়ে ধরে। কি রে মা, এই রাতের বেলায় আমাদের রাস্তায় রেখে দিবি নাকি? তোর ঘরে কি যেতে দিবি না? সরি মা, ভুলে গিয়েছিলাম, চলো মা। অতঃপর তারা আদিলার রুমে গিয়ে সাফাকে দেখতে পায়। এটা কে রে মা? ওটা তোমাদের নানু ভাই। অনেক সুন্দর হয়েছে, দেখতে একদম তোর মতো হয়েছে। আচ্ছা একটা কথা বলতো মা, তখন বললি তোকে একটা ভিখারিনী নতুন জীবন দিছে, তা কিভাবে আর এত দূরে আসলি কি করে? একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। সেদিন যখন আমি তোমাকে বলে ঘর থেকে বের হই, তখন সোজা নিরিবিলি এক রেল লাইনে গিয়ে বসে থাকি আর ট্রেন আসার অপেক্ষা করতে থাকি।
কখন ট্রেন আসবে আর আমি আত্মহত্যা করব। হঠাৎ ট্রেন আসার শব্দ শোনা যায়, আর সেই সময় একটা ভিখারিনী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে আমাকে দেখা মাত্রই আমার কাছে চলে আসে। কি হয়েছে মা, এখানে বসে আছো কেন? ট্রেন আসতেছে, সরে আসো এখান থেকে। আমি যখন তার কথা না শুনে লাইনের উপর বসিয়েছিলাম, তখন সে আমাকে লাইন থেকে টেনে সরিয়ে নিয়ে আসে। জিজ্ঞেস করে কেন মরতে চাইছি আমি। পরে আমি সমস্ত ঘটনা তাকে বলি। তখন সে আমাকে বলে, আজ থেকে তুই আমার মেয়ে, তোকে নতুন করে বাঁচতে শেখাবো আমি। অতঃপর সে নিয়ে তার বাসায় যায়। মা, তুই কি দর্জির কাজ পারিস? আমার একটা সেলাই মেশিন আছে, সেটা দিয়েই তুই নতুন জীবন শুরু করতে পারবি। এটা আমার মেয়ের ছিল, আমি কাজ পারি না, বৃদ্ধ হয়ে গেছি, তাই ভিক্ষা করি। আর আমার মেয়েটা কিছুদিন আগেই মারা গেছে, আমি বিক্রি করে দিতে চাইছিলাম, কিন্তু আমার মেয়ে স্মৃতি হিসেবে রেখে দিছি। তুই এখন এটা দিয়ে নতুন জীবন শুরু কর, আমি তোকে কাজ শেখানোর ব্যবস্থা করছি। অতঃপর আমার জন্য একটা মেয়ে নিয়ে আসে দর্জির কাজ শেখানোর জন্য। আমি অল্প দিনেই দর্জির কাজ শিখে যাই আর দর্জির কাজ শুরু করি। আর এটা সাবানার সেলাই মেশিন ছিল। কিছুদিন কাজ করার পর হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যায়, আর তখন ডাক্তার নিয়ে এসে জানতে পারি আমি মা হতে চলেছি। সেদিন জানো মা, আমি অনেক খুশি হয়েছিলাম আর বেঁচে থাকার উপকরণ একটা পেয়ে গেছি বলে। 2 বছর সেখানে কাজ করার পর একদিন মা অসুস্থ হয়ে যায়, আর তখন আমার হাতে একটা কাগজ দিয়ে তিনি মারা যায়। আমি কাগজটা খুলে দেখি, সেখানে কিছু লেখা দেখতে পাই, মা অনেক দিন ধরেই ক্যান্সার ছিল, আমি তোমাকে কখনো বুঝতে দিতাম না, আমি হয়তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তোমাকে কখনো বুঝতে দিতাম না, আমার হয়তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তোমার জন্য কিছু করে যেতে পারলাম না। লেখার নিচে একটা ঠিকানা আছে, তুমি সেই ঠিকানা অনুযায়ী গিয়ে আমার কথা বললেই তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। অতঃপর আমি এখানে এসে আম্মুর কথা বলতেই আমাদের পুরাতন বস তার অফিসে চাকরি দেয় আর এই বাসাতেই থাকতে দেয়। আমি এখানে আমার মেয়েকে নিয়ে থাকতে থাকি বর্তমান। আচ্ছা মা, তোমরা আমার ঠিকানা পেলে কেমনে? আর তোমরা দুজনেই আসছো, শুভ কোথায়? তোর ঠিকানা শুভর একটা ডায়েরিতে ছিল, সেখান থেকেই পেয়েছি। শুভ এখন কোথায় মা? তুই জানিস না মা, শুভ কিছুদিন আগে কার অ্যাক্সিডেন্ট করে মাথায় গুরুতর আঘাত পেয়েছে, এখন সে কিছুটা সুস্থ আছে। শুভর মায়ের কথা শুনে আদেলা আর বুক কেঁপে ওঠে। পাগলটা কি একেবারে আমার কথা চিন্তা করলো না? সে মরে গেলে আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? যদি চলেই যাবি তাহলে দেখা কেন দিলি না? কেন আবার আমার কাছে এসে ক্ষমা চাইলি? এসব কথা মনে মনে ভাবতে থাকে। কি রে মা, কি ভাবছিস? কিছু না মা, ভাবছিলাম কখন আর কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। সে তো বলল সেদিন নাকি অফিস থেকে ফেরার পথে হঠাৎ মাথার চক্কর দিয়ে ওঠে, তখন নাকি তার আর কিছুই মনে নাই। আমাদের একজন লোক ফোন করে বলেছিল শুভ অ্যাক্সিডেন্ট করেছে। তা শুনে আমরা ঢাকায় চলে আসি আর হাসপাতালে যাই। সেখানে কিছুদিন থাকার পর আজই শুভর বাসায় চলে আসি, আর তখনই একটা ডায়েরি তার টেবিলের উপর দেখতে পাই। তার থেকে আমরা তোর বিষয়ে জানতে পারি। আমরা জানি মা, তুই এখন আর আমার ছেলেটাকে ভালোবাসিস না। আমার ছেলেটা তোকে অনেক অত্যাচার করেছে, তুই তার অত্যাচার সহ্য করতে করতে পাথর হয়ে গেছিস। তোকে একটা কথা বলি, সত্যি আমার ছেলেটা তোকে অনেক ভালোবাসে। তোকে হারিয়ে পাগলের মতো ছিল এই 6টা বছর, সব সময় ঘরে বন্দি অবস্থায় থাকতো। তাকে স্বাভাবিক হওয়ার জন্যই আমরা ঢাকা পাঠিয়ে দিই, যেন কাজের মধ্যে থেকে তোকে কিছুটা ভুলে থাকতে পারি। মা, তুই যদি এখন তাকে অতীতের সব কিছু ভুলে মেনে নিস, তাহলে তুই অনেক সুখে থাকবি। তোকে আর আমার ছেলেটা কষ্ট দিবে না, তোকে অনেক ভালোবাসবে। তোকে আমি জোর করব না তাকে মেনে নেওয়ার জন্য। তোর লাইফ তুই বুঝবি, তুই কি করবি না করবি। তবে আমি মা হয়ে তোকে একটা রিকোয়েস্ট করব, রাখবি তো আমার রিকোয়েস্ট? আদেলা কিছুক্ষণ চুপ থাকার পর, আচ্ছা বলো মা। আমরা সকলে আমাদের বাসায় চলে যাব জরুরি কিছু কাজের জন্য। শুভকে একা রেখে যেতে পারছি না। আমি তোর বাবাকে একা পাঠিয়ে দিয়ে আমি শুভর কাছে থাকতে চাইছিলাম সুস্থ হওয়া পর্যন্ত, কিন্তু আমাকেও নাকি যেতে হবে। আমি শুভকে একা রেখে কি করে যাব? এখানে তো আমাদের কোনো আপনজন নেই যে তার সেবা করবে। মা, তুই আছিস যে আমাদের আপন। তুই যদি মা কিছুদিন হেল্প করিস,
তার সেবা যত্ন করিস, তাহলে আমার একটু উপকার হতো। মা, সে ভালো হলে তুই এখানে চলে আসিস। কয়েকটা দিনের জন্য শুভর কাছে থাক না মা। আদেলা এমনিতেই শুভর কাছে থাকতে চাইছিল, কারণ শুভর অ্যাক্সিডেন্টটা হয়েছে আদেলার কারণেই। সে যদি সেই দিন ওই কথা না বলতো তাহলে কিছুই হতো না। আচ্ছা মা, থাকবো। তোমার কথা আমি কি করে ফেলবো? এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাদের কি এমন কাজ সামনে আসছে যে সন্তান অসুস্থ থাকা সত্ত্বেও তারা চলে যেতে চাইছে? কথা হলো, তাদের কোনো কাজই সামনে আসেনি, তারা শুভর ডায়েরি থেকে পড়ে নিয়েছিল। আদেলার সাথে শুভর সাক্ষাৎ হওয়ার পর থেকে কি কি ঘটেছিল তাই তাদের একত্র করার জন্য আদেলাকে শুভর কাছে রেখে চলে যেতে চাইছে। তাহলে এখনই চল, তোর কিছু কাপড় ব্যাগে তুলে গাড়িতে আয়। আমরা নানু ভাইকে নিয়ে গাড়িতে বসে আছি। আদেলা তাদের থাকার কথা বা খাবারের কথা কিছুই বলতে পারল না, দেরি হওয়ার ভয়ে, কারণ শুভ বাসায় একাই আছে। অতঃপর তারা কিছু সময়ের মধ্যে আদেলাকে নিয়ে শুভর বাসায় চলে আসে। একটা রুম দেখিয়ে, যা তুই ওই রুমে যা, সেখানে শুভ থাকে, আর আমরা নানু ভাইকে নিয়ে এই রুমে আছি। আচ্ছা মা। এই বলে আদেলা শুভর রুমে যায়। সেখানে গিয়ে দেখতে পায় শুভর মাথায় ব্যান্ডেজ করা, সে সোজা হয়ে ঘুমিয়ে আছে। আদেলা আস্তে আস্তে শুভর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে কপালে আস্তে করে নরম ঠোঁটের ছোঁয়া দিয়ে তার পাশে শুয়ে পড়ে, আর মনে মনে ভাবতে থাকে কতদিন পর তার সেই প্রিয় মানুষটার এত কাছে আসছে। মনটা বারবার তার বুকে মাথা রাখতে চাইছে, কিন্তু আদেলা মনটা শক্ত করে শুভর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যায় বলতেই পারে না। পরের দিন শুভর ঘুম ভাঙলে পাশে আদেলাকে শুয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। অথবা শুভ আস্তে আস্তে আদেলার মাথায় হাত রাখতে আদেলার ঘুম ভেঙে যায়। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যই আমার সাথে এমন করছো। এত উতলা হওয়ার কোনো দরকার নেই। আমি এখানে আমার ইচ্ছাই আসি নাই, আমাকে আপনার মা এখানে নিয়ে আসছে। না হলে আপনি অসুস্থ কেন মরলেও আমি দেখতে আসতাম না। আদেলার কথা শুনে মুহূর্তের মধ্যে শুভর মন খারাপ হয়ে যায়। এদিকে সকালে সাবা তার মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে দেয়। আমি আম্মুর কাছে যাব। আমার আম্মু কোথায়? নানু ভাই, তোমার আম্মু ওই ঘরে আছে, তুমি কান্না করো না, আমি আছি না, তোমার নানু ভাই। সাবা কারো কথা না শুনে চিৎকার করে কান্না করতে থাকে। অতঃপর শুভর মা কোনোভাবে কান্না থামাতে না পেরে আদেলার কাছে নিয়ে যায়। এই নে মা, তোর মেয়েকে তুই সামলা, কোনোভাবে কান্না থামাতে পারি না। আর শোন, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব, আমার ছেলেটাকে একটু দেখে রাখিস, আসি আমরা। অতঃপর কিছুক্ষণ পরেই তারা চলে যায়। সত্যি কি আদেলা তুমি আমার জন্য আসোনি? আমি আপনার জন্য আসতে যাব কোন দুঃখে? আপনি আমার কে যে আমি আপনার জন্য আসব? আমি তোমার কিছুই না। না, কিছুই না। আচ্ছা তাহলে এখান থেকে চলে যাও, আমার সেবা তোমার করতে হবে না, আমি কষ্ট করে নিজে চলতে পারবো, না হলে মরে যাব, এর থেকে তো আর বেশি কিছু হবে না। আপনি মরবেন কিনা বাঁচবেন সেটা আপনার ব্যাপার। আমি এখানে আপনার কথায় আসিনি যে আপনার কথায় চলে যাব। আমার যখন মন চাইবে তখন আমি এমনিতেই চলে যাব। আপনি হাজারবার বললেও আমি থাকবো না। এখানে অযথা চলে যাওয়ার কথা বলে লাভ নেই। আমি আপনার মায়ের কাছে কথা দিয়েছি, আপনি পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি আপনার সেবা করব। আপনি সুস্থ হলেই চলে যাব। এখন আর কথা না বলে আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে আদেলা চলে যায়। কিছুক্ষণ পর আদিলা খাবার নিয়ে এসে শুভর সামনে দেয়। খেয়ে নেন, আর হ্যাঁ, মনে করে ওষুধগুলো খেয়ে নেবেন, আমি অফিসে যাচ্ছি। কিছুদিন অফিসে না গেলে হয় না? তো আমি এখানে বসে বসে কি আপনার রূপ দেখবো? আপনাকে দেখলেই তো আমার শরীর জ্বলে। তুমি আমার সেবা করতে আসছো নাকি মেরে ফেলতে আসছো আমি জানি না, তুমি বলো সেবা করার মানে কি এটা, যে সামনে কিছু খাবার রাখা? এটা তো আমার কাজের বুয়াও করতে পারতো, তোমাকে এখানে আসার কি দরকার ছিল? আচ্ছা যখন আমাকে দেখলে তোমার শরীর জ্বলে, তাহলে এক কাজ করো, এই নাও একটা বালিশ, এটা আমার নাকে মুখে চাপা দিয়ে মেরে ফেলো, তবুও এভাবে কষ্ট দিও না। আমি কি এতই বড় অপরাধ করে ফেলেছি যার জন্য আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? আমাকে কি ক্ষমা করা যায় না? একটিবার ক্ষমা করে দেখো আমি পরিবর্তন হয়েছি কি না। শুভর কথায় আদিলা কি যেন ভেবে শুভর কাছে গিয়ে খাবার আর ওষুধ নিজ হাতে খাইয়ে দেয়। এবার আপনি শুয়ে থাকেন, আমি আসছি। এই বলে আদিলা অফিসে চলে যায়। অফিস থেকে কিছু দরকারি ফাইল নিয়ে আবার বাসায় চলে আসে। শুভর পাশে বসে কাজ করতে থাকে। এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। একদিন বিকালবেলা আদিলা তার ব্যাগ ভাঁজ করতে থাকে। তখনই শুভ, তুমি ব্যাগে কাপড় ভাঁজ করতেছো কেন? আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তাই আমি চলে যাচ্ছি। আর আপনার মায়ের কাছে দেওয়া ওয়াদা আমি পূরণ করেছি, তাই এখানে থেকে আমার কি লাভ? এই কদিনে কি আমার প্রতি তোমার একটুও মায়া হয়নি? না, হয়নি। আমি আগেই বলছি,
আমি ভালোবাসার কাঙাল নই, আমি এখন টাকার কাঙ্গাল। আচ্ছা বলো, তুমি একদিনে মানে 24 ঘন্টার জন্য কত টাকা নিবে? আপনাকে তো প্রথম দিনই বলছি কত টাকা নিব। অথবা শুভ তাকে 10 লক্ষ টাকার একটি চেক দেয়। এই নাও তোমার টাকা, তুমি একটা দিন আমার ভালোবাসা হয়ে থাকো। এই বলে শুভ রুম থেকে বের হয়ে যায়। অতঃপর রাত 10টায় বাসায় ফিরে দেখতে পায় আদিলা সুন্দর করে সেজেগুজে বসে আছে। শুভ কোনো কথা না বলে খাটে গিয়ে শুয়ে পড়ে। কি হলো, শুয়ে পড়লা কেন? খাবে না? আমি তোমার জন্য না খেয়ে অপেক্ষা করছি। আদিলার কথায় শুভর থেকে কোনো আওয়াজ আসে না। অতঃপর আদিলাও না খেয়ে শুভর পাশে গিয়ে শুয়ে পড়ে। কি হয়েছে শুভ, আজ কথা বলছো না যে? আমাকে একদিনের জন্য ভাড়া নিলে, এখন আমার সাথে কথাও বলছো না। শুভ কিছুক্ষণ চুপ থাকার পর আদিলাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। শুভর হাতের ছোঁয়া পেয়ে আদিলা কেঁপে ওঠে, শক্ত করে শুভকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থাকার পর আদিলা শুভর আর কোনো সাড়া না পেয়ে শুভর মুখের দিকে তাকায়। আদিলা শুভর মুখের দিকে তাকিয়ে দেখতে পায় শুভ ঘুমিয়ে গেছে। আদিলা তখন মনে মনে ভাবতে থাকে, বেশি করে ফেললাম না তো যে মানুষ সবসময় কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো, সবসময় কথা বলার জন্য বাহানা খুঁজতো, আজ সে আমার সাথে কথাই বলছে না। এত কাছে থাকা সত্ত্বেও কি হয়েছে শুভর, কেন কথা বলছে না? শুভর চুপ হওয়া আদিলা সহ্য করতে পারছে না। শুভর চুপ হওয়ার কারণটা কি তাও জিজ্ঞেস করতে পারছে না, কারণ সে ঘুমিয়ে গেছে। হঠাৎ আদিলা শুভর চুপ হওয়া মেনে নিতে পারছে না, কেন যেন তার অস্থির অস্থির লাগছে। আদিলা এই ভেবে মনকে সান্ত্বনা দেয় সকালে সে শুভকে জিজ্ঞেস করবে তার চুপ থাকার কারণ কি, কেন তার সাথে কথা বলছে না। অতঃপর আদিলা শুভর ঠোঁটে একটা চুমু দিয়ে শুভর বুকের উপর ঘুমিয়ে যায়। পরের দিন আদিলা ঘুম থেকে উঠে চমকে ওঠে, কারণ শুভ পাশে নেই। আদিলা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে শুভকে খুঁজতে থাকে। হঠাৎ আদিলার চোখ ঘড়ির দিকে যায়। এতে সে অবাক হয়ে যায়, কারণ ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে। অতঃপর সে ভাবতে লাগলো, আজ আমি এতটা সময় কি করে ঘুমালাম? নিশ্চয়ই শুভ না খেয়ে অফিসে চলে গেছে। অতঃপর তাড়াতাড়ি করে শুভর জন্য রান্না করে অফিসে খাবার নিয়ে যায় আদিলা। তোমার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নাও। রেখে দাও, পরে খেয়ে নেব। আর যাও, তুমি তোমার কাজ করো। আদিলা বুঝতে পারে শুভ তাকে এড়িয়ে চলতে চাইছে, কেন চাইছে সে বুঝতে পারে না। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার কাজে যাও। অতঃপর আদিলা বের হয়ে তার ক্যাবিনে বসে ভাবতে থাকে কেন শুভ এমন করছে, কিন্তু কিছুতে মেলাতে পারছে না। লাঞ্চের সময় আদিলা শুভর ক্যাবিনে শুভর জন্য খাবার রেডি করে। এই শুভ, খাবার খেয়ে নাও, সকালেও তো খাওনি। শুভ কোনো কথা না বলে খাবারের সামনে বসে। আদিলা তখন নিজ হাতে শুভর মুখে এক লোকমা তুলে দেয়। শুভ আদিলার মুখে খাবার তুলে দেয়, কিন্তু আদিলা খায় না, অল্প খাবার নিয়ে আসছে বলে। তার জন্য কিছুটা খাবার খেয়ে আদিলার পাশে বসে। আমি জানি আদিলা, তুমি আমার উপর অনেক বিরক্ত হও। কি করবো বলো, তোমাকে যে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তার জন্য বারবার তোমাকে বিরক্ত করি। আজ থেকে তোমাকে আর কখনো বিরক্ত করব না। আমি আর কখনো তোমার বিরক্তির কারণ হব না। আদিলা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আদিলা, তোমার কাছে শেষ একটা আবদার রাখবে? কি? তোমার থেকে যে সময়টুকু আমি নিয়েছি তা হয়তো আর কিছু সময় বাকি আছে। এরপর তুমি তো আর এই খারাপ মানুষের কাছে থাকবে না, তাই যে সময়টুকু আছে তোমার কোলে আমার মাথাটা রাখতে দিবে। প্লিজ না করো না। আদিলা শুভর বলা কথার মানে খুঁজে পাচ্ছে না, কি যেন একটা হারানোর ভয় কাজ করে তার মনে। এদিকে শুভ আদিলার কোলে মাথা রেখে বলতে থাকে, বড্ড ভালোবাসি তোমায়, আমাকে ক্ষমা করে দিও। এই বলে শুভ তার চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর আদিলা দেখতে পায় শুভর মুখ থেকে সাদা ফেনা বের হয়ে দেখে আদিলা চিৎকার করে ওঠে। সাথে সাথে কয়েকজন কর্মচারী শুভর রুমে ঢুকে পড়ে। শুভর অবস্থা দেখে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা শুভকে ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে চিকিৎসা করতে থাকে। এদিকে আদিলা চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, কেন এমন করলি? তুই আমার সাথে আমার কথা একটাবারও ভাবলি না? তুই চলে গেলে আমি কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? এতটা দিন তোর আশায় বেঁচেছিলাম, তুই একদিন আমার কাছে ফিরে আসবি, আমাকে আপন করে নিবি, কিন্তু এসেও কেন আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস? আমি যে ছোট্ট থেকেই তোর দেওয়া শাস্তি আর গালি সহ্য করে আসছি, আর তুই আমার দেওয়া কয়েকটা দিনের কষ্ট সহ্য করতে পারছিস না, আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস। আমার কথা না হয় ভাবিসনি, কিন্তু তুই একবারও তোর পিচ্ছি মেয়েটার কথা ভাবলি না? তুই চলে গেলে সে যে অনাথ হয়ে যাবে, কাকে সে বাবা বলে ডাকবে, কার সাথে সারাদিন ঘোরাফেরা করবে, কার কাছে পছন্দের জিনিস কিনে দেওয়ার জন্য আবদার করবে। এসব বলে কান্না করতে থাকে। এদিকে সেই প্রথম দিনের মেয়েগুলি কথা বলতে লাগলো। তোদের বলেছিলাম না আদিলার সাথে বসের কোনো সম্পর্ক আছে, আজ দেখলি তো বসের জন্য আদিলা কিভাবে কান্না করছে।
আর আজ তো স্পষ্টই বোঝা যাচ্ছে বসের আদিলার স্বামী। বুঝলাম। আচ্ছা চল তো দেখি বস কেন বিষ খেয়েছে, আদিলার থেকে শুনে আসি। চল। অতঃপর তারা আদিলার কাছে গিয়ে সান্ত্বনা দিতে থাকে। দেখ আদিলা, বসের কিছু হবে না, কান্না করো না, বস ভালো হয়ে যাবে। আর একটা কথা বলো তো, তুমি তো ভিতরেই ছিলে, বস বিষ খেয়েছে কখন আর খেয়াল বা কেন করনি? বসের কেবিনে তো দেখলাম বাটি খুলে রাখা ছিল, আর সেই বাটি তুমি সকালে নিয়ে এসেছিলে। তার মানে কি আদিলা তুমি বসের খাবারে বিষ মিশিয়ে রেখে মেরে ফেলতে চাইছো? এখন কান্না করার নাটক করছো। কি বলছো মিম? আমি কেন আমার স্বামীকে মারতে যাব? যাকে জীবনের থেকে বেশি ভালোবাসি তাকে কেন আমি বিষ খাওয়াবো? আমি জানি না সে কখন বিষ খেয়েছিল। গতকাল রাত থেকেই আমার সাথে কথা বলা বাদ দিয়ে দিয়েছে, আমাকে এড়িয়ে চলছে। আমি কিছুই জানি না শুভ কখন বিষ খেয়েছে। সরি আদিলা এভাবে বলার জন্য। চুপ করো আদিলা, যা হওয়ার তা হয়ে গেছে, এখন কান্না করা বন্ধ করো। তোমার জন্য তোমার মেয়েটাও কান্না করছে, আর মানুষজন এদিকেই তাকিয়ে আছে। অতঃপর আদিলা কান্না বন্ধ করে বলতে থাকে, আমার জন্যই এমন হয়েছে। আমি যদি তাকে কষ্ট না দিতাম, তাকে আপন করে নিতাম, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। কেন যে আমি তাকে কষ্ট দিতে গেলাম? আমি সব অপরাধী, সব দোষ আমার। এই বলতে থাকে আর নিজেই নিজের উপর আফসোস করতে থাকে। তখনই ডাক্তার ওটি থেকে বের হয়ে আসলে আদিলা দৌড়ে গিয়ে ডাক্তারকে বলে, আমার স্বামীর কি খবর? কিছু হবে না তো বলেন ডাক্তার? প্লিজ আপনি শান্ত হন। আপনারা সময় মতো রোগীকে নিয়ে আসতে পারছেন দেখেই আমরা কিছু করতে পারছি। আমাদের কিছু করার ছিল না। ধৈর্য ধরেন। এখন আপনার স্বামী সম্পূর্ণ বিপদমুক্ত। তার পেটে থাকা সমস্ত বিষ বের করা হয়েছে। তাহলে কি আমি এখন দেখা করতে পারবো? না, তার জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। এ বলে ডাক্তার চলে যায়। অতঃপর আদিলা জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় পর শুভর জ্ঞান ফিরলে আদিলা ক্যাবিনে গিয়ে শুভকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কেন এমন করছিল? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি বা তোমার মেয়েটার কি হতো? শুভ ঘড়ির দিক তাকিয়ে দেখতে পায় তার নির্ধারিত সময় শেষ হয়ে আরও বেশি সময় চলে গেছে। আপনি এখানে কেন আসছেন? আর আমাকে হাসপাতালে কেন নিয়ে আসছেন? আমি খারাপ মানুষ, মরে গেলে আপনার কি হতো? আপনার তো মানুষের অভাব নেই। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ওইগুলো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলেছি। তুমি ছাড়া আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। আমি শুধু তোমার অপেক্ষাতেই এতদিন বেঁচেছিলাম। তুমি যখন বারবার রাতে আমার বাসায় ক্ষমা চাওয়ার জন্য আসতে, তখন আমার খুব ভালো লাগতো। তোমার টাকার কথা বলে বারবার ঘরে ডাকতাম, কিন্তু তুমি আসতে না। সেদিন যখন তোমার বাসা থেকে আসার জন্য কাপড় ব্যাগে তুলেছিলাম, তখন আমি ভেবেছিলাম তুমি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরবে, বলবে আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু তুমি তা না বলে আমার মুখে বলা টাকা দিয়ে কোথায় যেন চলে গেলে। শুভ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আর যদি ক্ষমা করতে না পারো তাহলে তোমার মেয়েটাকে তোমার কাছেই রেখে দাও। আমি দূরে কোথাও চলে যাব, আর কখনো আসবো না। আবার যদি কখনো হারিয়ে যাওয়ার কথা বলো তাহলে আমি তোমার পা ভেঙে বাসার মধ্যে ফেলে রাখবো। আদিলা তখন আরো শক্ত করে জড়িয়ে ধরে শুভর কপালে নরম ঠোঁটের ছোঁয়া বসিয়ে দেয়। আমাকে মেরে ফেলবা নাকি? এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে? এতদিন কাছেই তো ছিলাম না, কই এক মুহূর্তের জন্য তো আমার কাছে আসোনি, আমাকে ভালোবাসা দাওনি। আজ আসছে ভালোবাসা দিতে। যাও, লাগবে না তোমার ভালোবাসা। সত্যি লাগবে না? আদিলা তখন শুভকে ছেড়ে দিয়ে ক্যাবিন থেকে তার মেয়েকে নিয়ে বের হয়ে চলে আসে। কিছুক্ষণ পর আদিলা আবার ক্যাবিনে ঢুকে শুভর কাছে যায়। আসলা কেন আবার? আরে বুদ্ধু ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছিলাম, কখন তোমাকে রিলিজ দেবে সে ব্যাপারে কথা বলতে। ডাক্তার এখন তোমাকে নিয়ে যেতে বলল, তাই নিতে আসলাম। একটা কথা বলবো? বলো। না থাক, পরে বলবো। আচ্ছা তাহলে যাওয়া যাক। অতঃপর তারা বাসায় চলে আসে। রাতে আদিলা শুভর পাশে শুয়ে শুভকে জড়িয়ে ধরে। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? কি বলো? তুমি কখন বিষ খেয়েছিলে? তুমি যখন আমার জন্য খানা প্রস্তুত করতেছিলে তখন খেয়েছিলাম। তুমি যখন আমার কাছে থাকতে তখন তোমার প্রতি আমার মায়া দিন দিন বেশি হতেছিল, কিন্তু তুমি আমাকে এড়িয়ে চলতে। আমার খুব কষ্ট হয়েছিল, তাই সেই কষ্ট দূর করার জন্য আমি বিষ খেয়েছিলাম, যাতে সুযোগ বুঝে তোমার কোলেই মরতে পারি। আর কখনো এমন করবে না তো বলে দিলাম। ওকে, করব না। তাহলে একটা পাপ্পি দিয়ে ঘুমিয়ে যাও। শুধু পাপ্পি, অন্য কিছু না?
না, তুমি এখন দুর্বল, আগে সম্পূর্ণ সুস্থ হও, তারপর সব হবে। আচ্ছা। এই বলে আদিলার ঠোঁটে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। 7 দিন পর। আম্মু শোনো একটা কথা। বলো আব্বু। কালকে আমরা তোমার নানু আর দাদু বাড়িতে যাব, এখন তাড়াতাড়ি ঘুমাও। সত্যি আব্বু? সত্যি। অথবা শুভ সাফাকে ঘুম পাড়ায়। কিছুক্ষণ পর আদিলা সুন্দর করে সেজে গুজে শুভর কাছে আসে। আমার বুড়ি বউটার এত সুন্দর করে সাজুগুজু করা মানে কি? আমার পিচ্চি বরটাকে আজ ভালোবাসা দিব, তাই এতদিন তুমি অসুস্থ ছিলে, তাই ভালোবাসা দিতে পারিনি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো না। আদিলা শুভর কাছে গিয়ে শুভর 2 ঠোঁট নিজের দখলে নিয়ে ভালোবাসার মধুময় রাজ্যে হারিয়ে যায়। এভাবেই চলতে থাকে সুখের সংসার। এত কষ্ট করে আমাদের গল্পগুলি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।